রাজধানী এজেন্ট কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা ব্যবসা শিক্ষা বিভাগ। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আমি তার আগে একটু বলে নিই, তোমাদের লাস্ট জুম ক্লাস যেটা ভিডিও ক্লাস ছিল, লাইভ ক্লাস ছিল, সেটা আমার অসুস্থতার কারণে করতে পারিনি, তো সেজন্য আমি দুঃখিত। তো নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এবং আমি লাস্ট ভিডিও ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম, ওটার নেক্সট আলোচনাটা করব। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, ব্যাসেল 1 এবং ব্যাসেল 2, আমরা কিন্তু যে ব্যাংক কোম্পানি আইন, বাজার শৃঙ্খলা, যে আমাদের যে টপিক্সটা ছিল সেটা কি ছিল? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান। বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থাটি রয়েছে সেই নিয়ন্ত্রণ বিধানগুলো আমরা আলোচনা করছিলাম। তো এটার আমি আলোচনা করেছি কি কি নিয়ন্ত্রণ বিধান রয়েছে, তার মধ্যে ব্যাসেল যেটা ব্যাসেল 2, সেটা আজকে আমি আলোচনা করব, 1 এবং 2। তো চলো, তার আগে ব্যাসেলটা কি আমি এটা বলেছি, তারপর আবারও বলছি, মনে করে দিচ্ছি ব্যাসেল কি, ব্যাসেলের মূল বিষয়টা কি, এবং ব্যাসেলটা কি কাজ করে, এটার আসলে উদ্দেশ্যটা কি। তো ব্যাসেল হচ্ছে একটা আইন, এটা হচ্ছে পরিবর্তিত একটা সংশোধন, একটা সংগঠন। এই সংগঠন আন্তর্জাতিক একটি সংগঠন, যেটা বাংলাদেশেও এই সংগঠনের সাথে জড়িত, বা এই সংগঠনের একটি অংশীদার। তো বাংলাদেশ যেমন পৃথিবীর সকল দেশে ব্যাংক রয়েছে, তো এই পৃথিবীর সকল দেশের ব্যাংক কোম্পানির যে আইনগুলোর মধ্যে বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন প্রতিষ্ঠিত হয়েছে 1991 সালে। তো এই তালিকাভুক্ত ব্যাংকসমূহগুলো তাদের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে রেখে যে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, মানে আন্তর্জাতিক ব্যাংক সংস্থা, যেটা সংক্ষেপে আমরা বলা হয় BIS, এই BIS যেটা নাকি ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, ইনি প্রবর্তিত করে একটি আইন, যে আইনটিকে বলা হয় ব্যাসেল। এই ব্যাসেলটিকে ব্যাসেল 1 নামে পরিচিত হয়। ব্যাসেল 1টা থেকে ব্যাসেল 2টা কিভাবে আসলো? ব্যাসেল 1টা থেকে ব্যাসেল 2টা যখন আইনটি প্রবর্তন করা হয়, সেটা ছিল 1991 সালে, এবং বাংলাদেশে এই ব্যাসেলের যে আইনটি, সেটা কার্যকর করা হয়েছে 2010 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। বাংলাদেশে এই আইনটি কার্যকরী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে, সেটা কত সালে? 2010 সালের 1 জানুয়ারি। ঠিক আছে? তো এই ব্যাসেল যে, সেটা কি, আমি সংজ্ঞাটা আবার বলছি, তোমরা তারপরও দেখো। তালিকাভুক্ত ব্যাংক সমূহ, তালিকাভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে, যেমন যে কোনো তালিকাভুক্ত বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো, তালিকাভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে, যেগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে, সরকারের নির্দেশনা মতে পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। তো বিশ্বেও তালিকাভুক্ত ব্যাংক রয়েছে। তো এই তালিকাভুক্ত ব্যাংকগুলো, যেগুলো ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের তালিকাভুক্ত, তো তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ত তার বিষয়টি লক্ষ্য রেখে BIS, মানে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, যে আইনটি প্রবর্তন করে, বা বিধিনির্দেশ বা নির্দেশনা, বিধিবিধান প্রবর্তন
ইংলিশে ব্যাসেল বলতে পারি, ব্যাসেল 1 ও ব্যাসেল 2 নামে পরিচিত। তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি, তার মানে ব্যাংকগুলোতে কি হয়, ব্যাংকগুলোতে আমানতকারী যারা ব্যাংকের গ্রাহক তারা কি করে, তাদের আমানতকৃত অর্থ সঞ্চয় করে এবং সেই সঞ্চয়কৃত অর্থ যাতে তারা সঠিক সময়ে তাদের হাতে ফেরত পায়, যাতে ঝুঁকিবিহীনভাবে মানে ঝুঁকিমুক্তভাবে তাদের কাছে তাদের অর্থটি সঠিক সময়ে ফেরত আসে, সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্য রেখেই ব্যাংক তাদের তালিকাভুক্ত ব্যাংকগুলোর জন্য একটা নির্দেশনা বা বিধিবিধান নির্দেশ করে দিয়েছে। সেটা কি, তাদের ব্যাংকগুলোকে তাদের যে মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রে সেটা নিজস্ব মূলধন হতে হবে, অবশ্যই গ্রাহকদের বা অন্যান্য যে আমানতকৃত সঞ্চয়কৃত অর্থ সেই সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ না করা। আমরা আরও ক্লিয়ার হব সংজ্ঞাটা থেকে। তারপরে একটু সংজ্ঞাটা দেখছি। তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি, তার মানে যে মূলধনটা সে অবশ্যই সর্বনিম্ন মূলধন ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণ মূলধন ব্যাংকগুলোতে কী করতে হবে, থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ। সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্য রেখেই ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট মানে বিআইএস, যেটা সংক্ষেপে বলা হয় বিআইএস, এই বিআইএস একটা বিধিবিধান বা নির্দেশনা প্রবর্তন করে। সেই নির্দেশনাটা কি ছিল, যে ব্যাংকগুলোকে তাদের ঝুঁকি মোকাবেলা করার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হবে। এটাকেই বলা হয় ব্যাসেল, এবং পরবর্তীতে ব্যাসেল 2 সেটা প্রবর্তিত হয় আধুনিক আইনের জন্য, আইনটাকে আরও আধুনিক করার জন্য ব্যাসেল 2 প্রবর্তন করা হয়। আচ্ছা, ব্যাসেল কেন নাম পড়লো? এই নামটার পেছনে একটি কারণ আছে। সেটা কি? সেটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এই আইনটি প্রবর্তিত হয়। সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এই আইনটি প্রবর্তন হওয়ার কারণে এটাকে ব্যাসেল 1 বলা হয় এবং পরবর্তীতে ব্যাসেল 2ও ওখানেই প্রবর্তন করা হয়। তাহলে এই বিষয়টি কি, এবার আসি ব্যাসেল 2। ব্যাসেল 2 যেটা, সেটা কি? ব্যাসেল 2 এর যে শৃঙ্খলা, ব্যাসেল 2-তে আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে কি করা হয়েছে? আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে 3টি বিষয়ের প্রয়োজন, 3টি বিষয়ে সুপারিশ করা হয়েছে বা 3টি বিষয় রয়েছে। আমরা চলে আসছি ব্যাসেল 2 এর আলোচনায়। ব্যাসেল 2-তে কি? ব্যাসেল 2-তে আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে, এই ব্যাসেল 2-তে কি বলেছে, যে আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে 3টা বিষয়, সে 3টা বিষয়ের উপর তারা জোরদার করেছে, 3টা বিষয়ের উপর তারা সুপারিশ করেছে, বেশি নজরদারি দিয়েছে। সে 3টা বিষয় কি? যে এই 3টা বিষয় হচ্ছে ব্যাসেল 2 এর স্তম্ভ মানে পিলার। আমরা যেমন বলি না যে আইনের ক্ষেত্রে একটা বাড়ির ক্ষেত্রে কি থাকে, পিলার থাকে, সেই পিলারের উপর কিন্তু বাড়িটি কি হয়, গঠন করা হয়। ঠিক সেরকমভাবে এই আইনটি গঠন করার ক্ষেত্রে 3টি স্তম্ভ রয়েছে, যেটাকে আমরা বলা হয় পিলার 1, স্তম্ভ 1, যেমন পিলার 2, স্তম্ভ 2। তো পিলার 1, 2, 3 3টি পিলারের মাধ্যমে এই ব্যাসেল 2টা কার্যকর করা হয়েছে। তো চলো শুরু করে দেখি। আমরা এই 3টি পিলার 1, যেটাকে আমরা বলা হয় স্তম্ভ 1, স্তম্ভ 1 যেটা, সেটা কি নির্দেশ করেছে আমরা দেখি। স্তম্ভ 1টা নির্দেশ করেছে, ন্যূনতম মূলধন পর্যাপ্ততার বিষয়টি। তার মানে ন্যূনতম মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করো। এইখানে আবারও বলছি, ন্যূনতম মূলধন পর্যাপ্ততার যে বিষয়টি,
যাবি ও যাবি তাহলে পিলার 1 কি বা স্তম্ভ 1 কি বলেছে? ন্যূনতম মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিতকরণ বা ন্যূনতম মূলধন পর্যাপ্ততার থাকতে হবে, ন্যূনতম মূলধন থাকতে হবে। কেন? কারণ ব্যাংকগুলো তাদের যে জনগণের টাকা, জনগণের আমানতগুলো বা জনগণের টাকাটা যাতে তারা কি করতে চায়, ব্যাংকগুলো তাদের জনগণের অর্থ দিয়ে অধিক মুনাফা করতে চায়, তাদের নিজস্ব কোনো মূলধন দিয়ে তারা বিনিয়োগ করতে চায় না। তারা কি করতে চায়? তারা জনগণের অর্থটা বিনিয়োগ করে বা অর্থটা টাকা, তাদের অর্থটা বিনিয়োগ করে মূলধন করার চেষ্টা করে। কিন্তু এতে কি হয়, আমানতকারীর যে টাকা বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে আমানতকারীর যে টাকাটা যদি কোনো জায়গায় বিনিয়োগ করা হয় আর সেই বিনিয়োগটা যদি থেকে ঝুঁকি সৃষ্টি হয়, মানে বিনিয়োগ থেকে যদি সে ঋণ খেলাপি বা বিনিয়োগ থেকে যদি ঝুঁকির সম্মুখীন হয়, তাহলে ঝুঁকিটা কার মুখোমুখি হচ্ছে? আমানতকারীর অর্থটা ঝুঁকির মুখে পড়ছে। সেজন্যই ব্যাংকগুলোকে একটা নির্দেশনার মাধ্যমে বলা হয়েছে যে যাতে তারা ব্যাংকের যে টাকাটি, ব্যাংকের টাকাটি ব্যাংকে বিনিয়োগ করা হয়। এজন্যই ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকতে হবে যাতে সে জনগণ বা আমানতকারীর অর্থ বিনিয়োগ না করে। এই বিষয়টির মূল কথাটাই হচ্ছে যে জনগণের অর্থ বিনিয়োগ না করে ব্যাংকের নিজস্ব মূলধন বিনিয়োগ করা। এখন এই বিষয়টি নিশ্চিত করার জন্যই পিলার 1 যেটা বাস্তবায়ন করা হয়েছে, এই নির্দেশনা দিয়েছে তাদের কি বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা অনুযায়ী তারা কি করবে, যে অন্যান্য ব্যাংকগুলো তাদের আমানতের টাকার উপর নির্ভরশীল না হয়ে তারা নিজস্ব মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রে এগিয়ে আসবে। আর এজন্য বাংলাদেশ ব্যাংক তাদের তালিকাভুক্ত ব্যাংকগুলোকে একটা নির্দেশনার মাধ্যমে, একটা বিধিবিধানের মাধ্যমে তারা কি করে দেয়, যেটা টায়ার 1, টায়ার 2, টায়ার 3 তিনটা কাজের মাধ্যমে তাদেরকে বরাদ্দ করে দেয়। এভাবে তারা মূলধনগুলো বিনিয়োগ করতে পারে। তবে তাদের এই নির্দেশনাগুলো কি কি একটু দেখি। যে বাংলাদেশ ব্যাংকের অধীনে তালিকাভুক্ত ব্যাংক সমূহ যে সকল নির্দেশনা জারি করে, তার মানে কি, ন্যূনতম মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিতকরণ করা পিলার 1 এর মুখ্য বিষয়। বাংলাদেশ ব্যাংক যেটাকে আমরা বলে কেন্দ্রীয় ব্যাংক, সো বাংলাদেশ ব্যাংক অধীনে, বাংলাদেশ ব্যাংকের অধীনে তালিকাভুক্ত, বাংলাদেশের যে ব্যাংকগুলোর অধীনে তালিকাভুক্ত ব্যাংকগুলো রয়েছে, সেই তালিকাভুক্ত ব্যাংক সমূহের জন্য যে নির্দেশনা জারি করা হয়, তা নিম্নে দেওয়া। বাংলাদেশ ব্যাংকের অধীনে তালিকাভুক্ত ব্যাংকসমূহের জন্য যে নির্দেশনাটি জারি করা হয়, সেই জারি করার নির্দেশনাটা কি কি সেটা আমরা নিম্নে দেখব। দেখো, 1 নম্বর যেটাকে আমরা বলা হয়, আমরা ক বলতে পারি পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন কমপক্ষে বা সর্বনিম্ন 400 কোটি টাকা থাকতে হবে। ন্যূনতম 400 কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। দেখো 1 নম্বরটা কি বলেছে, যে পরিশোধিত মূলধন
অবশ্যই ব্যাংকে তার যে শেয়ার, পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংক তার নিজস্ব শেয়ার বিক্রি করে বা ডিবেঞ্চার বিক্রি করে যাতে সে 400 কোটি টাকা পেতে পারে এমন পরিমাণ পরিশোধিত মূলধন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, যাতে ব্যাংক তার জনগণের অর্থ হাত না দেওয়া লাগে। তাহলে পরিশোধিত মূলধন ন্যূনতম কত কোটি টাকা? 400 কোটি টাকা। ন্যূনতম 400 কোটি টাকা অবশ্যই বরাদ্দ রাখতে হবে। এটাই হচ্ছে প্রথম নির্দেশনা। দুই নাম্বারটা হচ্ছে ঝুঁকিগ্রস্ত সম্পদ। ঝুঁকিগ্রস্ত সম্পদগুলো সম্পদের ক্ষেত্রে কমপক্ষে 10% প্রভিশন রাখতে হবে। ঝুঁকিগ্রস্ত সম্পদগুলোর ক্ষেত্রে কমপক্ষে 10% প্রভিশন রাখতে হবে। যে সকল সম্পদগুলো ঝুঁকিগ্রস্ত, যেমন ঝুঁকিগ্রস্ত সম্পদকে সাধারণত দুটা পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য মূলধন আর এটা হচ্ছে সম্পূরক মূলধন। মুখ্য মূলধন মানে হচ্ছে যে ঋণ খেলাপি বা বিনিয়োগ করে যে মন্দ বিনিয়োগ, সেই মন্দ বিনিয়োগ বা ঝুঁকিগ্রস্ত বিনিয়োগের ক্ষেত্রে যদি ব্যাংক তার এমন একটি বিনিয়োগ করে যেখানে তার বিনিয়োগের ঝুঁকি রয়েছে, সো এই ঝুঁকির ক্ষেত্রে ঝুঁকিগ্রস্ত বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক তো বুঝে যায় এখান থেকে আমার বিনিয়োগের অর্থটা ঝুঁকি হতে পারে। তো এই ধরনের ব্যবসা মানে কি ঝুঁকি। তো ঝুঁকির ক্ষেত্রে অবশ্যই ঝুঁকিগ্রস্ততা চিন্তা করে তাদের প্রভিশন হিসেবে 10% রাখতে হবে। প্রভিশন যেটা ব্যাংক অবশ্যই তালিকাভুক্ত ব্যাংকের অধীনে যে সকল ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো প্রভিশন হিসেবে 10% রাখবে। 5% রাখবে সম্পূরক মূলধনে এবং 5% রাখবে তাদের মুখ্য মূলধনে। তার মানে তার মধ্যে 5% রাখবে মুখ্য মূলধন হিসেবে, 5% রাখবে মুখ্য মূলধন হিসেবে, আর বাকি 5% রাখবে সম্পূরক, যেটাকে আমরা বলা হয় সম্পূরক সম্পদ হিসেবে, সম্পূরক মূলধন বা সম্পদ হিসেবে। মুখ্য মূলধন বলতে আমরা সাধারণত মুখ্য মূলধন বলতে পারি যে শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রভিশন, বিধিবদ্ধ সঞ্চিতি, আদায়কৃত শেয়ার। আর সম্পূরক মূলধন বলতে বোঝাচ্ছে যে সম্পূরক মূলধন সাধারণ প্রভিশন, তুমি বলতে পারো সিকিউরিটিজ, স্থায়ী সম্পত্তি, অগ্রাধিকার শেয়ার, অন্যান্য অগ্রাধিকার শেয়ার ইত্যাদি। তো এই ঝুঁকিগ্রস্ত সম্পদের ক্ষেত্রে কত পার্সেন্ট রাখবে? 10%। প্রথমটা হচ্ছে পরিশোধিত মূলধন ন্যূনতম 400 কোটি টাকা রাখতে হবে এবং ঝুঁকিগ্রস্ত সম্পদের ক্ষেত্রে 10% প্রভিশন রাখতে হবে। তার মানে যে সকল বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকি বিনিয়োগের ক্ষেত্রে যাতে ঝুঁকিটা সে এড়াতে পারে, ঝুঁকি হলেও যাতে ব্যাংক তাদের ঝুঁকিটা কাটিয়ে উঠতে পারে, সেজন্য 10% প্রভিশন রেখে দেবে। মানে একটা মূলধন তহবিল গঠন করে রেখে দেবে, যেটার 5% থাকবে হচ্ছে মুখ্য মূলধন হিসেবে আর বাকি 5% সম্পূরক সম্পদ হিসেবে বা সম্পূরক মূলধন হিসেবে। লাস্ট যে টপিকসটা সেটা আমি উপরে লিখছি। লাস্টেরটা সেটা হচ্ছে ব্যাংকগুলোর ন্যূনতম মূলধন। তিনটি পর্যায়ে ভাগ করা হয়। ব্যাংকগুলো যে মূলধনগুলো সাধারণত সংগ্রহ করবে, সেই মূলধনের সংগ্রহের ক্ষেত্রে 3টা পর্যায় করে দিয়েছে। কয়টা পর্যায়? 3টা। সো এই 3টা পর্যায়ের মধ্যে তাদের মূলধনটা বিভক্ত করা হয়ে থাকে। তার মূলধনের যেটাকে আমরা টায়ার বলি, কি বলা হয়? টায়ার 1, টায়ার 2, টায়ার 3। এটা নাম, এটা একটি নাম। টায়ার 1-এ কি বলেছে? এটার মূল বিষয়টা হচ্ছে কোর ক্যাপিটাল, মানে
আদায়কৃত শেয়ার, অপরিশোধিত মূলধন, এই সকল জায়গা থেকে সে মূলধনটা সংগ্রহ করবে। তারপর 2 নাম্বারটা হচ্ছে সাধারণত সম্পূরক মূলধন থেকে এটা সংগ্রহ করতে পারে। টায়ার 2। টায়ার 1টা কি? টায়ার 1 হচ্ছে অপরিশোধিত মূলধন। অপরিশোধিত মূলধন হতে সে, অথবা তোমার অপরিশোধিত মূলধন হতে পারে, অর্থাৎ আদায়কৃত শেয়ার মূলধন হতে পারে, আর আদায়কৃত শেয়ার মূলধন হতে পারে, আদায়কৃত শেয়ার মূলধন হতে পারে, শেয়ার প্রিমিয়াম হিসেবে হতে পারে। এইভাবে মূলধনটাকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এই ভাগের বিধিবদ্ধ সঞ্চিতি হতে পারে, লভ্যাংশ হতে পারে, ইত্যাদির মধ্যে সমতাকরণ করাটাই হচ্ছে টায়ার 1-এর কাজ। ঠিক আছে? এটা মূলধন 1-এর যে ব্যাংকগুলোকে ন্যূনতম মূলধন 3টা পর্যায়ে ভাগ করেছে, তার একটা পর্যায়ে কি মূলধনগুলোর একটা ভাগটাকে হচ্ছে অপরিশোধিত মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন, শেয়ার প্রিমিয়াম হিসেবে হতে পারে, সাধারণ সঞ্চিতি হতে পারে, তারপর হচ্ছে তোমার বিধিবদ্ধ সঞ্চিতি হতে পারে, তারপর প্রভিশন হতে পারে, লভ্যাংশ হতে পারে। এই সকল থেকে তোমার মূলধনটা কি সমতাকরণ করতে হবে, মানে এটাকে একটা ভাগ। তারপর টায়ার 2, যেটা টায়ার 2, এটা কি? এটা হচ্ছে সম্পূরক সম্পদগুলো। সম্পূরক সম্পদকে আমি মাত্রই বললাম, এতে থাকবে কি সম্পূরক মূলধন, এর মধ্যে থাকবে সম্পূরক সম্পদ থাকবে। সম্পূরক সম্পদগুলো কি কি? যেমন তোমাকে বললাম, সাধারণ প্রভিশন, তারপরে স্থায়ী সম্পত্তি, সিকিউরিটি। সাধারণ প্রভিশন হতে পারে, স্থায়ী সম্পত্তিগুলো হতে পারে, সিকিউরিটি হতে পারে, অথবা অন্যান্য যে সকল যে অগ্রাধিকার শেয়ার রয়েছে সেটা হতে পারে। তাহলে এটা হচ্ছে টায়ার 2-এর ভাগ। তারপর টায়ার 3-এর যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন হিসেবে টায়ার 3টা যেটা, তাহলে টায়ার 2টা কি? সাধারণ শেয়ার বা সাধারণ প্রভিশন, স্থায়ী সম্পত্তি, সিকিউরিটিজ, ইত্যাদি। অগ্রাধিকার শেয়ার, আমি অত কিছু লিখছি না, তোমরা কয়েকটা নাম জেনে রাখো। টায়ার 2 এর বিভক্ত করেছে কিভাবে? দেখো, টায়ার 2টা মূলধনটাকে বিভক্ত করেছে যে সম্পূরক সম্পদগুলোর মধ্যে। সম্পূরক সম্পদগুলো সাধারণ প্রভিশন, স্থায়ী সম্পত্তি, সিকিউরিটিজ, অগ্রাধিকার শেয়ার হতে পারে। তো টায়ার 3টা কি? টায়ার 3টা হচ্ছে এই যে অতিরিক্ত মূলধনগুলো আমরা নিচ্ছি, এ থাকে অতিরিক্ত সম্পূরক সম্পদ হিসেবে। এর মধ্যে অতিরিক্ত সম্পূরক সম্পদ যা 5 বছরের মধ্যে, যা 2 থেকে 5 বছরের জন্য, যা 2 থেকে 5 বছরের মধ্যে যে সকল স্বল্পমেয়াদী যে সকল সম্পদগুলো, মূলধনগুলো রয়েছে, মানে স্বল্পমেয়াদী 2 থেকে 5 বছরের সময়সীমার মধ্যে আমরা জানি যে সম্পদগুলো সাধারণত মূলধনগুলো হয়, যেটা কি, যেমন বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল, এগুলো কিন্তু সম্পূরক সম্পদ। এই সকল সম্পদগুলো আবার অতিরিক্ত সম্পূরক সম্পদ হিসেবে, যেটা কিনা 2 থেকে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী সম্পূরক সম্পদ হিসেবে টায়ার 3 এর মূলধন হিসেবে ভাগ করা হয়ে থাকে। তাহলে 2 থেকে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী গৃহীত ঋণ। তাহলে এই হচ্ছে আমার টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এর যে তিনটি ভাগে মূলধনটাকে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, তার আগে আমি কি পড়েছিলাম যে
মূলধনটা পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। মূল বিষয়টা কি ব্যাসেল 2 এর, যে মূলধন পর্যাপ্ত বিষয়টি তিনটা পিলারে, ব্যাসেল 2টাকে 3টা পিলারে বিভক্ত করা হয়েছে। 3টা আর্থিক শৃঙ্খলার ভিত্তিতে 3টা বিষয় সুপারিশ করা হয়েছে। একটা হচ্ছে কি মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করা, আর এর মধ্যে মূলধন পর্যাপ্ততার মধ্যে আমরা 3টা বিষয় বা 3টা বিষয় জানতে পারলাম। পরিশোধিত মূলধন কমপক্ষে কত থাকতে হবে? 400 কোটি টাকা। এই হচ্ছে ব্যাসেল 2 এর একটা বিষয়। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি 2টা আলোচনা করব। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।